আর সবথেকে বড় কথা কোনটা জানেন? আমারও একদিন সন্তান হবে, হতে পারে সেটা মেয়ে। আর মেয়েদের বুদ্ধি সচরাচর একটু কমই থাকে। আজ আপনার সাথে যা হয়েছে কাল যদি আমার মেয়ের সাথেও হয়, আজ আমি আপনাকে যেমন মেনে নিলাম, ভবিষ্যতে আমার মেয়ের ভুলটাও ওর প্রিয় মানুষটা মেনে নিবে, এই প্রত্যাশাটা করতেই পারবো এখন। আজ আপনি অসহায়, ওই দিন আমার মেয়েও অসহায় হতে পারে। আজ যদি আমি আপনাকে ফিরিয়ে না দেই, তাহলে আল্লাহ ওই দিন আমার মেয়েকেও ফিরিয়ে দিবেন না ইনশাল্লাহ। আর সব সময় একটা কথা মাথায় রাখবেন, যখন আপনার সাথে খারাপ কিছু হবে তখন নিজেকে এই বলে সান্ত্বনা দিবেন যে আল্লাহ যা করেন সব কিছু আমাদের ভালোর জন্যই করেন। হৃদি তখন থেকে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। হৃদি বলল, তুমি সব কিছু কেমন সহজভাবে ভাবো, সবাই যদি তোমার মতো করে ভাবতো। আমি বললাম, জীবনটা যতটা সহজভাবে চিন্তা করবেন ততটাই সহজ হয়ে যাবে, এটা তো আপনার কাছ থেকেই শিখেছি সেদিন। হৃদি বলল, আচ্ছা তুমি শুধু তোমার বাসার কাজের মেয়ের জায়গাটুকু আমাকে দিও। দেখেন, আমি আপনাকে বিয়ে করেছি, তাই আপনি এই বাড়ির বউ। হৃদি বলল, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। এটা পুরোটাই ভুল, শারীরিক সম্পর্কটাই সব নয়। শারীরিক চাহিদা সর্বোচ্চ 40-50 বছর বা এর চেয়েও কিছুদিন বেশি থাকবে। এরপর যখন চলতে পারবো না, তখন পাশে থাকার পাওয়াটা সবথেকে মূল্যবান। আর ভুল না করলে কখনো শিখতে পারা যায় না। ভুল করে একজন, কিন্তু সেখান থেকে শিক্ষা নেয় হাজারজন। আমি কথাগুলো বলছি, হঠাৎ হৃদি এসে আমায় জড়িয়ে ধরল। এই প্রথম হৃদির স্পর্শ পেলাম। তারপর হৃদি বলল, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিও প্লিজ। আমি হীরা আর কাচের মধ্যে পার্থক্য বুঝতে পারিনি। আমি কিছু না বলে শুধু হৃদিকে জড়িয়ে নিলাম। একটু পর যখন ও স্বাভাবিক হলো তখন আবার ছেড়ে দিল। তারপর আমি বললাম, নিচে যান এখন। হৃদি বলল, তুমিও আসো। আসছি, আপনি যান আগে। তারপর হৃদি নিচে চলে গেল। আমি আরও কিছু সময় ছাদে একা একা দাঁড়িয়ে থাকলাম। রাত হয়ে গেছে, মনে হয় হৃদি ঘুমিয়ে পড়েছে। আমি নিচে চলে আসলাম। রুমে এসে দেখি হৃদি এখনও ঘুমায়নি। আমি বললাম, এখনও ঘুমাননি কেন? হৃদি বলল, ঘুম পাচ্ছে না। একটা কথা বলবো? জি বলুন। হৃদি বলল, আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। এত রাতে আইসক্রিম খাওয়ার দরকার নেই, ঠান্ডা লাগবে। হৃদি বলল, কিছু হবে না, তুমি আমায় আইসক্রিম এনে দাও না প্লিজ। কি আর করা, তারপর বাইরে আসলাম আইসক্রিম নেওয়ার জন্য। পাশের দোকানটা বন্ধ থাকায় একটু দূরের একটা দোকান থেকে আইসক্রিম নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে দরজায় নক করলাম। হৃদি বলল, আসো। আমি ভিতরে আসলাম। হৃদি জিজ্ঞেস করলো, তোমার এত দেরি হলো কেন? আমি বললাম, পাশের দোকানটাই ছিল না, তাই দূরের দোকান থেকে নিয়ে আসলাম। এই নিন। আমি সোফায় ঘুমাতে গেলাম। আমি পিছনে ফিরলাম আসার জন্য। হৃদি পিছন থেকে আমার হাত টেনে ধরল। কিছু বলবেন? হৃদি বলল, এখান থেকে না গেলে হয় না? আমি বললাম, না, আপনি প্রেগনেন্ট, আমি এখানে থাকলে আপনার সমস্যা হতে পারে। হৃদি বলল, আমার কোনো সমস্যা হবে না, তুমি এখানেই থাকো। না, সমস্যা হবে বলে আমি প্রতিদিনের মতো সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হলো। আম্মু আব্বুকে হৃদির প্রেগনেন্সির ব্যাপারটা জানালাম, কিন্তু এটা অন্যের সন্তান সেটা বলিনি। আব্বু আম্মু সহ হৃদির আব্বু আম্মু সবাই অনেক খুশি। হৃদির পেটের বাচ্চার বয়স 7 মাস হলো। তবে এর মাঝে হৃদি বেশ কয়েকবার বাচ্চাটাকে নষ্ট করতে চেয়েছিল। ওর একটাই কথা, কোনো মতে বেইমানের বাচ্চা ওর গর্ভে পালন করবে না। এখন আমি অনার্স 3য় বর্ষে পড়তেছি, আর হৃদি 4র্থ বর্ষে পড়ে। কিন্তু হৃদি এখন প্রেগনেন্সির কারণে ভার্সিটিতে যায় না। তো একদিন আমি ভার্সিটিতে ক্লাস করছি, হঠাৎ আম্মু ফোন দিল। আমি ফোন রিসিভ করে বললাম, হ্যাঁ আম্মু বলো। আম্মু বলল, রাকিব, হৃদির ব্যথা উঠছে, ওকে হাসপাতালে নিয়ে আসছি, তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে আম্মু, আমি আসছি বলে আমি ফোনটা রেখে সোজা হাসপাতালে চলে আসলাম। এখন রীতিমতো আমারও একটু ভয় লাগছে। পেটের বাচ্চার বয়স 7 মাস। এই সময় পেটে ব্যথা হওয়াটা খুব খারাপ লক্ষণ। ডাক্তার সব কিছু চেক আপ করলো, এরপর একটা ইঞ্জেকশন দিয়ে ওর ব্যথাটা শীতল করে দিল। এখন হৃদি ঘুমিয়ে পড়েছে। ডাক্তার এসে বলল, উনি জেগে উঠলে আল্ট্রাসাউন্ড করে আনবেন। আমি বললাম, জি। রোগীর অবস্থা কেমন? ডাক্তার বলল, আপাতত ভালো, তবে মনে হচ্ছে না খুব বেশি ভালো। আপনি যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টগুলো আমায় দেখান। বেশ কিছু সময় পরে হৃদয় জেগে উঠল। এরপর ওর আল্ট্রাসাউন্ড করে রিপোর্ট ডাক্তারকে দেখালাম। রিপোর্ট দেখে ডাক্তার বলল, হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটাই। আমি ভয় পেয়ে বললাম, কোনো মেজর সমস্যা ডাক্তার? ডাক্তার বলল, ওনার পেটে যে বাচ্চাটা ছিল সেটা মরে গেছে, যার ফলে পেটে ব্যথা হচ্ছে। ডাক্তারের কথা শুনে একটু শক খেলাম। আম্মু আব্বুও শুনে শক খেলো। ওনারা রীতিমতো কান্না করতেছে এখন। তারপর আমি বললাম, কিন্তু ডাক্তার, ও তো তেমন কোনো কাজ করেনি, তাহলে বাচ্চা মারা গেল কিভাবে? ডাক্তার বলল, ওনার বাচ্চা কোনো কাজ করার জন্য নষ্ট হয়নি। আমি বললাম, তাহলে?
ডাক্তার বলল ওনার সামান্য কোনো অসুখ হলেই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হতো, কিন্তু উনি সবসময় হায়ার অ্যান্টিবায়োটিক সেবন করেছেন, যার ফলে আজ এই অবস্থা। ডাক্তারের কথা শুনে বুঝতে পারলাম এটা কোনো অনিচ্ছাকৃত ভুল নয়, হৃদি ইচ্ছে করে এমনটা করেছে। ডাক্তার, এখন তাহলে কি করব? ডাক্তার বলল একটা অপারেশন করাতে হবে, অপারেশন করে ওনার পেটের ময়লাগুলো পরিষ্কার করতে হবে। ও আচ্ছা, কখন করাবেন অপারেশন? ডাক্তার বলল আপনারা চাইলে আজই। আচ্ছা ঠিক আছে ডাক্তার, আপনি অপারেশনের ব্যবস্থা করেন। সেদিন রাতে হৃদির অপারেশন করে পেটের ময়লাগুলো সব বের করে ফেলল। সারা রাত হসপিটালে ছিলাম। সকালবেলা আব্বু আম্মু জোর করে আমাকে বাসায় পাঠায়, কারণ সারা রাত হাসপাতালে ঘুমাতে পারিনি, তাই বাসায় আসলাম। এরপর একটু ঘুমালাম। দুপুরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাসপাতালে আসলাম কিছু ফল নিয়ে। হৃদির কেবিনে এসে ওর পাশে বসলাম। এখন কেমন লাগছে? হৃদি বলল হ্যাঁ ভালোই। শরীরটা একদিনে এতটা শুকিয়ে গেছে কিভাবে? আমি বললাম সারা রাত বাইরে দাঁড়িয়েছিলাম। ও, তারপর বললাম হৃদি এমনটা কেন করেছেন? হৃদি বলল কি করলাম? জেনে বুঝে একটা বাচ্চাকে মেরে ফেললেন। হৃদি বলল তোমায় তো বলেছি কোনো বেইমানের সন্তান আমার গর্ভে পালন করব না। আমি তো আপনাকে রাখতে বলেছিলাম। হৃদি বলল না, ও যদি থাকতো তবে আমি কখনোই ওকে ভুলতে পারতাম না, তাই ওর শেষ স্মৃতিটাও মুছে দিলাম। আমি বললাম ডাক্তার আরেকটা কথা বলেছে। হৃদি বলল কি কথা? আপনি আর কখনোই মা হতে পারবেন না। হৃদি কিছু সময় চুপ থাকলো। তারপর আমি বললাম আমি জানি আপনার খুব কষ্ট হচ্ছে। হৃদি বলল আমার থেকেও তোমার জন্য বেশি কষ্ট লাগছে। আমি বললাম কেন? হৃদি বলল তোমার তো টুইন বেবির স্বপ্ন, সেটা আর কখনোই পূরণ হবে না, সেটা আমি পূরণ করতে পারলাম না। আসলে সবার সব স্বপ্ন পূরণ হয় না, আর আল্লাহ হয়তো আমার কপালে সন্তানই লিখে রাখেননি। উনি যদি না দিয়ে খুশি হন তাহলে আমি না নিয়েও খুশি থাকতে পারবো। হৃদি বলল আমার খুব ইচ্ছে ছিল তোমার অস্তিত্ব আমার মাঝে বহন করার, হয়তো আমার ভাগ্য এতটাও ভালো নয়। বলে নীরবে কান্না করতে লাগলো। আমি হৃদির হাত শক্ত করে ধরে বললাম আমি আপনার সাথে অনেক ভালো আছি, আর আমি কিছুই চাই না। আরও 2 দিন পর হৃদিকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হলো। 1 মাস পর হৃদি পুরোপুরি সুস্থ হয়ে উঠল। এখন হৃদি আর আমি দুজনেই ভার্সিটিতে যাই। রাতে এসে হৃদির কাছে পড়তে বসি। পড়াশোনা নিয়ে অনেক ভালোই দিন কাটছিল। এখন আমার অনেক বন্ধু হয়েছে। একদিন সবাই মিলে ক্লাস শেষে আড্ডা দিতেছি। আড্ডা দেওয়ার সময় মেয়ে ফ্রেন্ডটা অনেক হাসতেছে আর আমার গায়ের ওপর ডলে পড়ছে। এটা আবার হৃদি দেখে ফেলেছে। আচমকা হৃদি এসে আমার ফ্রেন্ড বেচারিকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আর কিছু না বলেই হন হন করে একাই বাসায় চলে গেল। আমি ভাবছি আজ বাসায় গেলে খবর আছে। আমিও ভয়ে ভয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর হৃদি আমার সাথে কথা বলছে না। অনেকবার সরিও বলেছি, কাজ হয়নি। সন্ধ্যায় হৃদির কাছে পড়তেছি, সেও চুপচাপ আর আমিও চুপচাপ। তারপর আমিই বললাম সরি। হৃদি আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো আর বলল চুপচাপ অঙ্ক করো। অঙ্ক করে হৃদিকে দেখাতে সামান্য ভুল হওয়ায় হৃদি স্কেল দিয়ে হাতে অনেক মারলো। আগে ভুল হলে কখনোই এমন করেনি, তবে আজকে ও মারলো, তাও অনেক জোরে। স্কেল দিয়ে মারাতে হাত কেটে গেছে, রক্ত ঝরছে। পড়া শেষে হাতে ব্যান্ডেজ লাগালাম। তারপর এসে না খেয়েই আজ আবার সোফায় শুয়ে পড়লাম। রাতে কারো কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি হৃদি আমার ব্যান্ডেজ করা হাত ধরে কান্না করছে। তারপর আমি বললাম আরে কি হয়েছে, কাঁদছেন কেন? হৃদি বলল আমার জন্য তোমার এরকম হয়েছে, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আর কখনো তোমার গায়ে হাত তুলব না। আরে ঠিক আছে, আর আমিও সরি, আমারও উচিত হয়নি মেয়েটার সাথে মেশা। হৃদি বলল এইসব দেখেই তো আমার মাথা গরম হয়ে গেছিল। আমি তোমার সাথে অন্য কোনো মেয়েকে দেখতে পারবো না, সব দোষ আমারই। আর যদি একটা বেবি নিতে পারতাম তাহলে আর এমন হতো না। আমার মনে হয় কখনো যদি আমাকে তুমি বাচ্চার জন্য ছেড়ে দাও তাহলে আমি তোমাকে ছাড়া কখনোই থাকতে পারবো না, মরেই যাব। বলেই অনেক কান্না করতে লাগলো। তারপর আমি বললাম এসব কথা বললে এক থাপ্পড় মারবো। আমি আপনাকে ছাড়া কোথাও যাব না, আমি সব সময় আপনারই থাকবো। হৃদি বলল আচ্ছা এখনও কি আপনি করে বলতে হবে? তো কি করে বলবো? হৃদি বলল তুমি করে বলো না প্লিজ। ঠিক আছে তুমি। হৃদি বলল এখন লক্ষ্মী ছেলের মতো খাটে আসো। তারপর আমি চুপচাপ হৃদির কথা মতো খাটে গিয়ে শুয়ে পড়লাম। গভীর রাতে হাতের ব্যথায় গায়ে প্রচুর জ্বর আসলো। হৃদি আমার অবস্থা বুঝতে পেরে মাথায় জলপটি দিতে লাগলো। আমি শুধু গরম জায়গা খুঁজতেছি, অনেক ঠান্ডা লাগতেছে জ্বরে। হৃদি আমার অবস্থা বুঝতে পেরে আমাকে শক্ত করে তার বুকের সাথে জড়িয়ে ধরলো। আমিও তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর হৃদির বুকে মাথা রেখে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না।
সকালে ঘুম থেকে উঠে দেখি রিদি আমার বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে, একদম বাচ্চাদের মতো লাগছে। তারপর রিদিকে ডাক দিলাম। রিদি আমাকে বলল, তোমার জ্বর এখন কেমন? হ্যাঁ, এখন কমছে। তারপর দুজন ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। 2 দিন আর ভার্সিটিতে গেলাম না। রাতে রিদি আমাকে পড়ার সময় কানে কানে বলছে, সব হলেও আমাদের মধ্যে একটা জিনিস অসম্পূর্ণ থেকে গেছে। আমি বললাম, সেটা কি? রিদি লজ্জামাখা মুখ নিয়ে কানে কানে বলল, আমাদের বাসর রাত। হ্যাঁ, ঠিক বলছো, আমার কপালটাই খারাপ। রিদি বলল, থাক আর কপালের দোষ দিও না। কিছুক্ষণ পর রিদি আমার হাতে একটা শেরওয়ানি ধরিয়ে দিয়ে বলল, যাও, এটা পরে 30 মিনিট পর রুমে আসবে। আমি অবাক হয়ে বললাম, কেন? রিদি বলল, তোমার ইচ্ছে পূরণ করব। আজকে আমরা বাসর রাত পালন করব। সত্যি? হ্যাঁ, যাও। আমি অনেক খুশি হয়ে শেরওয়ানি পরে অপেক্ষা করতেছি। এই 30 মিনিট মনে হচ্ছে 30 বছরের সমান, সময় যাচ্ছেই না। অবশেষে 30 মিনিটের অবসান ঘটিয়ে আমি রুমের দরজায় দাঁড়িয়ে আছি। অনেক নার্ভাস ফিল হচ্ছে। রুমে যেতে সাহস পাচ্ছি না, হাত পা কাঁপছে। তবুও সাহস করে রুমে ঢুকেই পড়লাম। আমার চোখ গেল বিছানার উপর। দেখি রিদি খাটে বড় করে ঘোমটা দিয়ে বসে আছে। আমি এখন কি করব ভেবে পাচ্ছি না। এখন এত নার্ভাস হলে সারা জীবনই আমাকে নার্ভাস করে রাখবে। বুকে একটু সাহস নিয়ে খাটের কাছে দাঁড়ালাম। আমি কিছু না বলে বিছানার মাঝখানে শুয়ে পড়লাম। আমার শুয়ে পড়া দেখে রিদি বলল, ওই ওঠো বলছি। আমি বললাম, আমি এখন উঠতে পারবো না। রিদি বলল, না উঠলে তোমার উপর উঠে পড়বো কিন্তু। এখন বলো, উঠবো নাকি শুয়ে থাকবে? এই মেয়ে কথায় কথায় ভয় দেখায়, আর কথা না শুনলে ঠিক তাই করবে। তাই উঠে বসলাম। রিদি ঘোমটাটা নামিয়ে গুন্ডির লুক নিয়ে আমার শেরওয়ানি চেপে ধরল। আমি ওর হাত সরিয়ে নিতে চাইলাম, কিন্তু ও ধমক দিয়ে বলল, গাদা একটা, বাসরা থেকেও ঘুমায় নাকি? জানো, আজকের এই রাতটা নিয়ে মেয়েদের কত স্বপ্ন থাকে। আমারও স্বপ্ন ছিল। যখন তোমার নীল ডায়েরি পড়েছিলাম আর জানলাম তুমি আমাকে অনেক ভালোবাসো, তারপর থেকে আমিও তোমাকে ভালোবেসে ফেলি। তখন ভাবতাম হয়তো তোমাকে আমি আপন করে পাবো না, কারণ তুমি তো আমার ছোট। ফ্যামিলিতে বললে মানবে না। আমি আল্লাহর কাছে রোজ দোয়া তোলে তোমাকে স্বামী হিসাবে চাইতাম। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, তোমাকে আমি স্বামী হিসেবে পেয়েছি। রিদি আমার হাতের ওপর হাত রেখে কথাগুলো বলল। রিদির কথাগুলো আমার হৃদয়কে নাড়া দিল। ইচ্ছে করছে তাকে জড়িয়ে ধরি, কিন্তু নিজের ভেতর কেমন যেন জড়তা কাজ করছে, এজন্য পারছি না। রিদি আমার হাতটা টেনে হাতের পিঠে একটা চুমু খেলো। আমি আজকে এক অন্য রিদিকে দেখছি। আজ রিদির চোখের সব মায়া যেন ওর মনে এসেছে। রিদি আমার চোখে চোখ রেখে বলল, যতদিন বেঁচে আছি ততদিন কি তোমার বুকে জায়গা দিবে? আমি এবার রিদিকে জড়িয়ে ধরলাম। রিদিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। একটু পর রিদিকে ছেড়ে দিলাম। এরপর ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। আমি রিদির পাশাপাশি বসলাম। রিদি একটু সরে গেল। আমি মুচকি এসে বললাম, কি ব্যাপার সিনিয়র বউ, ভয় পেলে নাকি? রিদি বলল, ওই তোমার দেখে আগেও ভয় পাইনি, এখনও পাবো না। তাই নাকি? তাহলে তো আজকে অনেক কিছুই করা যাবে। রিদি চোখ বড় বড় করে বলল, অনেক কিছু মানে? আমি বললাম, ওই যে বাসরাতে যা যা হয়। রিদি বলল, দেখো, একদম উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবে না। আমি দুষ্টুমির একটা হাসি দিয়ে রিদির কাছে চলে এলাম। রিদিও আস্তে আস্তে সরে খাটের কিনারা চলে গেল, আর একটু পিছালে পড়ে যাবে। আমি রিদিকে টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম। রিদিও আমাকে জড়িয়ে ধরল। ও কোনো কথা না বলে আমার ঠোঁটে কিস করতে লাগলো। টানা 5 মিনিট পর আমাকে ছেড়ে দিল। এই বউ, এভাবে কেউ কিস করে নাকি? আর একটু জোরে কামড় দিলে তো আমার ঠোঁট কেটেই যেত। তখন আমি অন্য মেয়েদের কি করে কিস করতাম? কথাটা একটু রাগানোর জন্য বললাম। রিদি বলল, ওরে পিচ্ছি, বেশি কথা বললে কিন্তু সত্যি কামড় দিয়ে কেটে দিব। এই না, এমন করে না। রিদি বলল, তাহলে কেমন করে? আমি আর কিছু বললাম না। আস্তে আস্তে দুজনে চলে গেলাম সুখের সাগরে। এখন আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত আছি। আপনারাও ভিডিওতে লাইক দিয়ে আইডিতে ফলো দিয়ে রাখুন। দেখা হবে নতুন কোনো কিউট গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।